হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বইখোর। বইখোর চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা জিওগ্রাফির একটি সেট নিয়ে আলোচনা করব এবং তারই সাথে তার অপশন রিলেটেড যে সমস্ত কোশ্চেন আসে সেই নিয়েও আমরা আলোচনা করব। তো আজকের এই সেটটি শুরু করা যাক। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়? অপশন এ জয়সালমীর, অপশন বি জয়পুর, অপশন সি যোধপুর, নাকি অপশন ডি প্রতাপগড়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি যোধপুর। অপশন সি যোধপুর। এছাড়াও এছাড়াও যেমন রয়েছে দেখো জয়সালমের। এই জয়সালমেরকে এই জয়সালমেরকে ভারতের সোনার শহর বলা হয় বা গোল্ডেন সিটি অফ ইন্ডিয়া। তারপর রয়েছে অপশন বিতে যেমন জয়পুর। এই জয়পুরকে বলা হয় পিঙ্ক সিটি অফ ইন্ডিয়া বা ভারতের গোলাপি শহর বলা হয় এই জয়পুরকে। অপশন সি, যেটা আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর, যে থর মরুভূমির প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়, সেটা হলো অপশন সি যোধপুর। আর এই যোধপুর সম্বন্ধে আমরা জানবো যে আকবরের রানী যোধাবাই, তার বাপের বাড়ি আর কি ছিল এই যোধপুরেই, এবং তার নাম অনুসারে এই শহরের নাম রাখা হয়েছিল যোধপুর। এরপর আমরা চলে যাব আমাদের দ্বিতীয় প্রশ্নে। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সব থেকে কম? কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সব থেকে কম? অপশন এ রাজস্থান, অপশন বি হরিয়ানা, অপশন সি মধ্যপ্রদেশ, নাকি অপশন ডি এদের মধ্যে কোনোটি নয়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি হরিয়ানা। ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ সবথেকে কম, সেটি হয়ে যাবে অপশন বি হরিয়ানা। এর সাথে আমরা জেনে নেব, যদি বলা হয় যে ভারতের কোন রাজ্যে স্বাভাবিক উদ্ভিদের পরিমাণ বা বনভূমির পরিমাণ সবথেকে বেশি, সেটি হয়ে যাবে মধ্যপ্রদেশ। ভারতের আয়তনের ৭৭,৫২২ বর্গ কিলোমিটার জুড়ে রয়েছে এই মধ্যপ্রদেশের বনভূমি, যেটি ভারতের সবথেকে বেশি বনভূমিযুক্ত রাজ্য। যদি শতাংশের নিরিখে দেখা হয় যে শতাংশের নিরিখে ভারতের কোন রাজ্যে বনভূমির পরিমাণ সবথেকে বেশি, সেটা হয়ে যাবে মিজোরাম। শতাংশের নিরিখে সবথেকে বেশি হচ্ছে মিজোরাম। এবং যদি বলা হয় সবথেকে কম বনভূমি কোন রাজ্যে বেশি, যেটা হলো আমাদের এই প্রশ্নের উত্তর, সেটা হলো হরিয়ানা। মাত্র ৫,৮88 বর্গ কিলোমিটার, যেটি ভারতের মোট বনভূমির 3.59%। ঠিক আছে, এরপর আমরা চলে যাব আমাদের তৃতীয় প্রশ্নে। আমাদের তৃতীয় প্রশ্নটি হলো, পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী কোনটি? পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী কোনটি? অপশন এ চিতল হরিণ, নাকি অপশন বি মেছো বিড়াল, নাকি অপশন সি শুশুক, নাকি অপশন ডি বাঘ। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি শুশুক। অপশন সি শুশুক। একই সাথে মনে রাখতে হবে যে পশ্চিমবঙ্গের জাতীয় পশু হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের জাতীয় পাখি হচ্ছে শ্বেতকণ্ঠ মাছরাঙা। শুধু মাছরাঙা নয়, শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল শিউলি ফুল বা জেসমিন ফুল। আর পশ্চিমবঙ্গের জাতীয় জলজ প্রাণী শুশুক বা ডলফিন, যেটা এক্ষুনি বললাম। এই শুশুককে আবার ডলফিনও নামও আমরা জেনে থাকি। এই ডলফিন নামে বেশিরভাগ সময় জানা থাকে, কিন্তু পরীক্ষায় অনেক সময় শুশুকও আসে, তাই আমাদেরকে দুটোই মনে রাখতে হবে। এবং পশ্চিমবঙ্গে যদি বলা হয় জাতীয় গাছ, সেটি হয়ে যাবে ছাতিম গাছ। তাহলে কী হলো, পশ্চিমবঙ্গের জাতীয় পশু মেছো বিড়াল, জাতীয় পাখি শ্বেতকণ্ঠ মাছরাঙা, জাতীয় ফুল শিউলি ফুল বা জেসমিন ফুল, জাতীয় জলজ প্রাণী শুশুক অথবা ডলফিন, এবং পশ্চিমবঙ্গের জাতীয় গাছ ছাতিম গাছ। এরপর আমাদের চতুর্থ প্রশ্ন হলো, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য কত? অপশন এ 40 কিলোমিটার, অপশন বি 42 কিলোমিটার, অপশন সি 43 কিলোমিটার, নাকি অপশন ডি 47 কিলোমিটার। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 42 কিলোমিটার। কীভাবে হচ্ছে 42 কিলোমিটার, তোমার দেখতে হবে যে এটা হলো যদি আমাদের পৃথিবী হয়, এটা যদি আমাদের পৃথিবী হয়ে থাকে, তো এটা হলো তার মেরু ব্যাস, যার দৈর্ঘ্য 12,714 কিলোমিটার, এবং এটা হলো ইকুয়েটর বা নিরক্ষীয় ব্যাস, যার দৈর্ঘ্য 12,756 কিলোমিটার। এই দুটোকে যদি আমরা বিয়োগ করি, তাহলে বিয়োগফল পাবো 12,756 মাইনাস 12,714, যেটা এক্স্যাক্ট 42 কিলোমিটার পাওয়া যাবে। তো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের মধ্যে পার্থক্য হচ্ছে কত? অপশন বি 42 কিলোমিটার। আমাদের পরবর্তী প্রশ্ন, মাজুলি দ্বীপ
কোথায় অবস্থিত? অপশন এ ব্রহ্মপুত্র নদীতে, যেটি আসামে অবস্থিত, নাকি অপশন বি গঙ্গা নদীতে বিহারে, নাকি অপশন সি কাবেরী নদীতে কর্ণাটকে, নাকি অপশন ডি মহানন্দা নদীতে পশ্চিমবঙ্গে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ব্রহ্মপুত্র নদীতে। ব্রহ্মপুত্র নদীতে আসামে অবস্থিত মাজুলি দ্বীপ। তো মাজুলি দ্বীপ সম্বন্ধে আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না। ভারত তথা পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ হলো এই মাজুলি দ্বীপ। সবচেয়ে বড় নদী বদ্বীপ, দ্বীপ নয়, নদী বদ্বীপ, মানে নদীর মধ্যে এস্চুরি জমে যে দ্বীপ তৈরি হয় সেটি বলা হয় নদী বদ্বীপ, যেটি আমাদের ব্রহ্মপুত্র নদীতেও একটি রয়েছে এবং সেটি হলো পৃথিবীর, যেহেতু পৃথিবীর সেহেতু ভারতের তো হবেই, ভারতের তথা পৃথিবীর সবচেয়ে বড় নদী বদ্বীপ হলো এই মাজুলি দ্বীপ, যেটি আসাম রাজ্যে অবস্থিত। বর্তমানে এই মাজুলি দ্বীপকে আসাম সরকার একটি জেলা হিসাবে ঘোষণা করেছে, শুধুমাত্র দ্বীপটি নিয়ে একটি জেলা হিসাবে ঘোষণা করেছে আসাম সরকার। তাছাড়া গঙ্গা নদীতে মোহনায় রয়েছে সুন্দরবন ডেল্টা। সুন্দরবনে রয়েছে সুন্দরবন ডেল্টা, যেটা পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা। পৃথিবীর সবচেয়ে বড় ডেল্টা হচ্ছে সুন্দরবন ডেল্টা, যেটা আমাদের পশ্চিমবঙ্গে সুন্দরবনে রয়েছে গঙ্গা নদীতে। আর কাবেরী নদী সম্বন্ধে কিছু জানতে হলে জানবো যে শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীতে। তাছাড়া আরও অনেক কিছুই আছে। তো এই প্রশ্নে আমরা এটুকু জেনে রাখবো। আমাদের পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? বায়ুমণ্ডলের শীতলতম স্তর কোনটি? অপশন এ মেসোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি ট্রপোস্ফিয়ার, নাকি অপশন ডি এদের মধ্যে কোনোটি নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মেসোস্ফিয়ার। এই ছবিটির দিকে ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবে যে বায়ুমণ্ডলের মোট 5টি স্তর রয়েছে, যেটি প্রথম স্তরটিকে বলা হয় ট্রপোস্ফিয়ার, যেটি 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। দ্বিতীয়টি হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয়টি হলো মেসোস্ফিয়ার, তারপর রয়েছে ট্রপোস্ফিয়ার এবং সবার বাইরে, যেটা বাইরে হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটি সবচেয়ে বড় আর কি। তাছাড়াও এই স্ট্র্যাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল। তাই এখানে কি চলে, এখানে যত এরোপ্লেন চলে সব এই স্ট্র্যাটোস্ফিয়ারে চলে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে রয়েছে ওজোন লেয়ার। এই ওজোন লেয়ার অতিবেগুনি রশ্মিকে পৃথিবীতে প্রবেশ করতে বাধা দেয়। এই ওজোন লেয়ার, সেটা আমরা অনেকেই জানি, যেটা রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ারে। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে স্ট্র্যাটোস্ফিয়ার ওজোন লেয়ার কোন স্তরে রয়েছে, তখন উত্তর হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আর এখানে রয়েছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারে কী থাকে, এখানে ভুল রয়েছে, এটা ট্রপোস্ফিয়ার নয়, এটি হয়ে যাবে এই আয়োনোস্ফিয়ারেই। এই আয়োনোস্ফিয়ারেই চলে আমাদের কি ছাড়া হয়, স্যাটেলাইট ছাড়া হয় এই আয়োনোস্ফিয়ারে। আমাদের পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় জাফরান চাষ হয়? অপশন এ ডুন উপত্যকা, অপশন বি চম্বল উপত্যকা, অপশন সি কারেওসা টেরেস, নাকি অপশন ডি ডুয়ার্স সমভূমি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কারেওসা ট্রেস। কারেওসা ট্রেস এটি কোথায় অবস্থিত? এটি অবস্থিত জম্মু কাশ্মীরে। এবার এখানে দেখতে হবে ডুন সমভূমি। ডুন কোনটা বলা হয়, যে লেসার হিমালয়, লেসার হিমালয় আর শিবালিক হিমালয়ের মধ্যে রয়েছে, এটা লেসার হিমালয় এবং এটা হচ্ছে শিবালিক হিমালয়, তার মধ্যে রয়েছে ডুন গ্রাভেল, যেটা অনেকটা উত্তরাখণ্ডের পাটটাতেই পড়ছে এই ডুন গ্রাভেল। তাছাড়া অপশান ডিতে রয়েছে ডুয়ার্স। এই যে ডুয়ার্স, ওইটা একটু, এই ডুয়ার্স হচ্ছে তিস্তা নদীর পূর্ব দিকের যে সমভূমি রয়েছে সেটিকে বলা হয় ডুয়ার্স সমভূমি, এবং পশ্চিম দিকে যে সমভূমি রয়েছে সেটিকে বলা হয় তরাই সমভূমি। এই তরাই ডুয়ার্স আমরা অনেকেই জানি। তো তিস্তা নদীর পূর্ব দিকে রয়েছে ডুয়ার্স সমভূমি, আর তিস্তা নদীর পশ্চিম দিকে রয়েছে তরাই সমভূমি। এটা নিয়েও প্রশ্ন অনেকবারে আসে, যেটা আমাদের ওই দার্জিলিং জলপাইগুড়ি ওই দিকটায় পাহাড়ি অঞ্চলটিতে অবস্থিত। তো এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি? অপশান এ তারাপুর, অপশান বি ট্রম্বে, অপশান সি কালপক্কম, নাকি অপশান ডি নারুরা? তো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র সেটি হলো তারাপুর, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। এই তারাপুর হলো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র। মহারাষ্ট্রের পালঘরে অবস্থিত এই তারাপুর পারমাণবিক কেন্দ্র, যেটি
1960 সালে নির্মাণ কার্য চালু হয়েছিল, কিন্তু এটি কমপ্লিট হয়েছিল 1965 বা 1965 সালে। তারাপুরের জন্য এই চুল্লিগুলির মধ্যে প্রথমটি হোমি জাহাঙ্গীর ভাভা অধিগ্রহণ করেছিলেন, যাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলে মনে করা হয়। তাহলে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক কাকে বলা হয়? হোমি ভাভা বা হোমি জাহাঙ্গীর ভাভা, যাকে ভারতের পারমাণবিক কর্মসূচির জনক বলা হয়। এবং যদি প্রশ্ন আসে যে এটি কবে চালু হয়, এটি চালু হয়েছিল 1965, 1965 সালে এটি চালু হয়েছিল। তারাপুর পারমাণবিক কেন্দ্র বা টিএপিএস, এটি টিএপিএসও বলা হয় থাকে। তাছাড়া অপশান বিতে যেমন রয়েছে ট্রম্বে, এই ট্রম্বে বিখ্যাত হচ্ছে বার্কের জন্য, BARC, বার্ক। বার্কের ফুল ফর্ম হচ্ছে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার, যেটি এই হোমি জাহাঙ্গীর ভাবার নামে নামকরণ করা হয়েছে। তাছাড়াও যেমন এই কালপক্কম অবস্থিত হচ্ছে তামিলনাড়ুতে, এটিও একটি পারমাণবিক কেন্দ্র কালপক্কম। আর নারোরা, এই পারমাণবিক কেন্দ্রটি রয়েছে ইউপিতে। তো আমরা দেখে নিলাম, এখান থেকে আমরা 4টে পারমাণবিক কেন্দ্রর নাম পেলাম, এবং যেটি সবথেকে পুরনো সেটা হলো তারাপুর পারমাণবিক কেন্দ্র, 1965-এ এটি চালু করা হয়েছিল। তো এরপর চলে যাব আমরা আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 9। কোয়েশ্চেন নাম্বার 9-এ রয়েছে, পিচাভারাম ম্যানগ্রোভ অভয়ারণ্য নিম্নের কোন রাজ্যে অবস্থিত? পিচাভারাম ম্যানগ্রোভ অভয়ারণ্য নিচের কোন রাজ্যে অবস্থিত? এটা অপশান এ তামিলনাড়ু, নাকি অপশান বি ওড়িশা, নাকি অপশান সি কর্ণাটক, নাকি অপশান ডি কেরল? এই প্রশ্নের সঠিক উত্তরটি অপশান এ তামিলনাড়ু। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান এ তামিলনাড়ু। তাছাড়াও এই অপশান বিতে যেমন রয়েছে উড়িষ্যার একটি অভয়ারণ্য ভিতরকণিকা অভয়ারণ্য। কর্ণাটকের আদি চুনচুনগিরি ময়ূর অভয়ারণ্য রয়েছে কর্ণাটকে। তাছাড়াও কেরলে রয়েছে ইরাভিকুলম জাতীয় উদ্যান, যেটি রয়েছে কেরলে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়াও আরও অনেক অভয়ারণ্য রয়েছে, যেটা আমরা ট্রিক্সের মাধ্যমে পরে একটি ক্লাস নিয়ে আলোচনা করব। আপাতত এইটুকুই তোমরা জেনে রাখো যে তামিলনাড়ুতে রয়েছে পিচাভরম ম্যানগ্রোভ অভয়ারণ্য। সবথেকে বেশি অভয়ারণ্য যদি জানতে যাওয়া হয় তাহলে সেটি হবে কর্ণাটকে। মোট কর্ণাটকে রয়েছে 14টি অভয়ারণ্য, সবথেকে বেশি কর্ণাটকে 14টি অভয়ারণ্য রয়েছে। আর ভিতরকণিকা, গহিরমাথা এগুলো রয়েছে ওড়িশাতে। ইরাভিকুলম জাতীয় উদ্যান কেরলে আবার আছে, যেমন পেরিয়ার ন্যাশনাল পার্ক। এগুলো নিয়ে পরে আমরা আলোচনা করব। তো এরপর আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে, কোয়েশ্চেন নাম্বার 10। কোয়েশ্চেন নাম্বার 10-এ রয়েছে, ডাউন্স তৃণভূমি নিম্নের কোন দেশে অবস্থিত? ডাউন্স তৃণভূমি নিম্নের কোথায় অবস্থিত? অপশান এ নিউজিল্যান্ড, অপশান বি অস্ট্রেলিয়া, নাকি অপশান সি হাঙ্গেরি, নাকি অপশান ডি দক্ষিণ আফ্রিকা? তো ডাউন্স তৃণভূমি অবস্থিত অপশান এ অস্ট্রেলিয়াতে। তাছাড়াও নিউজিল্যান্ডে যে ঘাস ময়দানটি অবস্থিত সেটা হচ্ছে ক্যান্টারবেরি ঘাস ময়দান, যার ফুল নাম ক্যান্টারবেরি ওটাগো তুষক তৃণভূমি। কিন্তু ক্যান্টারবেরি মনে রাখলেই কাজ হয়ে যাবে যে নিউজিল্যান্ডের তৃণভূমির নাম হচ্ছে ক্যান্টারবেরি তৃণভূমি। হাঙ্গেরিতে আমরা সবাই জানি পুস্তাজ তৃণভূমি রয়েছে, একটি বিখ্যাত তৃণভূমি, যেটি নিয়ে পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে যে হাঙ্গেরিতে কোন তৃণভূমি রয়েছে, সেটা হচ্ছে পুস্তাজ তৃণভূমি। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত তৃণভূমি হচ্ছে ওয়েলস তৃণভূমি, ওয়েলস। আর দক্ষিণ আমেরিকায় পম্পাস তৃণভূমি, যেটি এক্স্যাক্ট আর্জেন্টিনা অবস্থিত। আর্জেন্টিনার অবস্থিত তৃণভূমিটা হচ্ছে পম্পাস তৃণভূমি। আর আর্জেন্টিনা তো দক্ষিণ আমেরিকা অবস্থিত। অনেক সময় কোয়েশ্চেন সহজ করার জন্য এটাও আসে যে দক্ষিণ আমেরিকা বা পম্পাস মরুভূমি বা পম্পাস তৃণভূমি কোন মহাদেশে অবস্থিত, তখন হয়ে যাবে দক্ষিণ আমেরিকা। আর হাঙ্গেরিতে বললামই তো পুস্তাজ তৃণভূমি রয়েছে। তো এটাই আজকের মতো আমাদের শেষ প্রশ্ন ছিল। আজকের সেটে আমাদের 10টি প্রশ্ন ছিল, কিন্তু আমরা তার অপশান রিলেট করে আমরা আরও হয়তো 20-30 প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। তো এভাবেই আমরা আবার পরবর্তী সেট নিয়ে ফিরে আসব। যদি আমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।